নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে জোড়হাত করে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ মেঘালয়া এবং গুয়াহাটি সিরিজের এই অন্তিম পর্বটা আনতে আমার অনেকটা সময় লেগে গেল। তার কারণ একটাই, কিছু শারীরিক সমস্যা এবং তাছাড়া পার্সোনাল কিছু ইস্যুসের কারণে আমি এডিট করেই উঠতে পারছিলাম না। অবশেষে কাজের ফাঁকে সময় বার করে ভিডিওটা এডিট করা স্টার্ট করি এবং তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওটা আনতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এরপর থেকে আমি নিজের কথা রাখার চেষ্টা করব। বেশি বাক্য ব্যয় না করে আজকে আপনাদের স্বাগত জানাই গুয়াহাটি এবং মেঘালয়া সিরিজের এই অন্তিম পর্ব। আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের একমাত্র ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। ভিডিওর শুরুতেই এই দৃশ্যগুলি দেখে আশা করি বুঝতে পারছেন আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। গুয়াহাটি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত কামাখ্যা মন্দিরটি দেশের বৃহত্তম শক্তি মন্দিরগুলির মধ্যে একটি। নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি তান্ত্রিক উপাসক ও হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি গুরুত্বপূর্ণ বলেও বিবেচিত হয় কারণ এটি একটি মন্দির যেখানে আর্য সম্প্রদায়ের বিশ্বাস এবং অনুশীলনগুলি অনার্য সম্প্রদায়ের সাথে মিলে যায়। প্রাক্তন মন্দিরটি কালাপাহাড় দ্বারা ধ্বংস করা হয়েছিল, যা পরবর্তীতে 1565 সালে শিলারাই দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল, যিনি কোচ রাজবংশের রাজা ছিলেন। এই মন্দিরটি মাতা শক্তির বিভিন্ন রূপে, যেমন সুন্দরী, ত্রিপুরা, তারা, ভুবনেশ্বরী, বগালামুখী এবং ছিন্নামস্তাকে উৎসর্গ করা হয়েছে। 3টি প্রধান কক্ষের সমন্বয়ে বর্তমান কাঠামোটি একটি পবিত্র কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণে দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তখরা দেবী বলা হয়। অম্বাবচী মেলা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব। এটাও বলা হয় যে জুন মাসের মাঝামাঝি সময়, যা একটি আহর, সেখানে একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে যা ইয়োনির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এখানে বলে রাখা ভালো, মন্দিরের মূল কক্ষে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের অনেক আগে থেকে লাইন দিতে হবে, কিন্তু আপনারা ভিআইপি কোটাতেও মন্দিরে প্রবেশ করতে পারেন, যেটার জন্য মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের যোগাযোগ করে নিতে হবে। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর ঘাটে। এখানে যে জলপরি ঘাট আছে সেই ঘাটে দাঁড়িয়ে আছি এখন। আমরা তো কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে পরবর্তী গন্তব্য হচ্ছে উমানন্দের মন্দির। উমানন্দ মহাদেবেরই আর একটা রূপ। তো সেই মন্দিরে এখন যাব। মন্দিরটি 1694 সালে বিল্ড হয়েছে, তৈরি করা হয়েছে। তো যেতে যেতে মন্দিরের বিষয়ে যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো দেবো। আর এখানে যে টিকিট বুকিং এর এটা আছে, ওরা আপ ডাউন ট্রিপ দুটো একবারে কেটে নেয়। তো পার পার্সন 200 টাকা করে লাগে। দিকটা ব্রহ্মপুত্র নদীটা এত সুন্দর লাগছে এখানে, যদিও চারিপাশটা এখানে ওঠানামা করার ব্যবস্থাটা আরো একটু ভালো করা যেতে পারে আমার মনে হচ্ছে, কারণ বয়স্কদের জন্য বা যাদের ধরুন হাঁটুর সমস্যা আছে তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই রিস্কি। তো চলুন এখন লঞ্চের দিকে যাওয়া যাক। এই রকম কিন্তু রাস্তাগুলো আছে এখানে, পুরোপুরি বালির রাস্তা, আর এরকম বাঁশের রেলিং করা আছে। সো জায়গাটা খুব মানে বুঝে শুনে একদম পা টিপে টিপে নামাটাই শ্রেয় হবে সবার জন্য। তো এই আর কি, এই আমরা এবার এখান থেকে এগিয়ে চলে যাচ্ছি লঞ্চের দিকে। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হল ব্রহ্মার পুত্র, এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। উমানন্দ টেম্পলটি লোকেটেড হচ্ছে মানে ব্রহ্মপুত্র নদীর উপরে যে পিকক আইল্যান্ড আছে সেখানে কিন্তু উমানন্দ টেম্পলটি লোকেটেড আছে। তো গতকালকে তো টাইম ক্রস করে গেছিলো বলে আমরা সন্ধ্যেবেলায় ক্রুজ রাইডটাও নিতে পারিনি। আজকে আমাদের টিকিট বুকিং আছে, তো আজকে আমরা সেই জিনিসটা করবো। আগে এই মুহূর্তে এখন উমানন্দ টেম্পলে যাই, তারপরে পরবর্তী সব গন্তব্যগুলো আপনাদের দেখাতে থাকবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন লাগছে কমেন্টে জানাবেন। চারিপাশটা দেখুন। এই ঘাট থেকে প্রায় প্রতি ঘন্টাতেই কিন্তু
লঞ্চ অ্যাভেলেবেল আছে। সেই লঞ্চে ট্রাভেল করেই আমরা এখন উমানন্দ টেম্পলের দিকে রওনা দেব। এই লঞ্চের ফেসিলিটি দেখতে পাচ্ছেন, এই ভেসেলগুলির ফেসিলিটি কিন্তু যথেষ্ট ভালো। মানে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে এখানে সত্যিই খুব ভালো ফেসিলিটিস প্রোভাইড করা আছে। আর ওরা একবারেই আপ অ্যান্ড ডাউন ট্রিপটা আপনাদের কাছে কেটে নেবে, সেটা পার পার্সন 200 টাকা করে লাগবে। এবং যে ভেসেলে আপনারা যাবেন উমানন্দ টেম্পল অব্দি, সেই ভেসেলেই যে ফিরতে হবে এমন কোনো নিয়ম নেই। ওখানে রিটার্ন ভেসেল আবার পৌঁছাবে। তো যে কোনো একটা ভেসেলে আপনারা উঠে পড়লেই কিন্তু এই ঘাটে আপনারা আবার ফিরে আসতে পারবেন। লঞ্চগুলোর ভিতরের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালোই, মানে ওইরকম সোফা লাইক সিটস করা আছে। তো আই গেস যাতায়াতে কোনো অসুবিধা হওয়ারই কথা না। আর একটা বিষয় হলো যে এখানে অ্যারাউন্ড ওই 1-1.5 ঘন্টার মধ্যে অন্তর অন্তর এরকম লঞ্চগুলো ছাড়ে, কারণ ওখানে টাইম স্লট যেভাবে করা দেখলাম, প্রথমটাই শুধু 7টার পরে 10টা, তারপরে তো দেখলাম 10টা 45-এর পরে, তারপরে দেখলাম আমাদের আমাদের টাইমটা যেমন 12টা আছে, এখন 12টা বেজে গেছে, 12টায় ছাড়বে। এবার ছাড়বে, লোকজনও কম আছে, ভিড়টা কম মনে হচ্ছে, দেখা যাক। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জাংপো নামে তিব্বতের পূর্ব দিকে প্রবাহিত হয় এটি ভারত অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যখন এর নাম হয়ে যায় সিয়াং বা সিয়ং। তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাওয়ার সময় এতে দিবং এবং লোহিত নামে আরো দুটি বড় নদী যোগ দেয়, এবং তখন সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। আমাকে পাহাড় পর্বত যতটা কাছে টানে, কেন জানি না, নদী বা সমুদ্র সেইভাবে কোনোদিন আমাকে কাছে টানেনি, যতদিন না আমি গত বছরে সুন্দরবন ভ্রমণ করেছিলাম। সুন্দরবনের নদীর সেই সৌন্দর্য দেখার পর থেকে কেন জানি না, নদীর উপরে যখনই আমি ট্রাভেল করেছি, কেন জানি না একটা আলাদা কানেকশন খুঁজে পেয়েছি। সেই কানেকশনটার সৌন্দর্য কিন্তু, বা সেই কানেকশনটার যে ফিলিংটা আছে, সেটা ব্যাখ্যা করার ক্ষমতা আমার মধ্যে নেই। আর এবারেও তার অন্যত্র কিছু ঘটেনি। আমি একটা অসাধারণ কানেকশন ফিল করছিলাম ব্রহ্মপুত্রের উপর দিয়ে ট্রাভেল করার সময়। আপনারা এখানে আসলে অবশ্যই এই ভেসেলগুলিতে কিংবা সন্ধ্যার বেলায় যে ক্রুজ রাইডটা আছে সেটা অবশ্যই করবেন। চলে এসেছি দেখতে দেখতে আমরা উমানন্দের মন্দিরে। এবার চলুন উমানন্দের এই মন্দিরের বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে ফেলি। উমানন্দ দেবালয় হলো একটি শিব মন্দির, যেটি উমানন্দ আইল্যান্ড কিংবা পিকক আইল্যান্ডে অবস্থিত। এই পিকক আইল্যান্ড আপনারা দেখতে পাবেন ঠিক ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত। পুরো বিশ্বের মধ্যে এই পিকক আইল্যান্ড কিন্তু বলা হয় যে সব থেকে ছোট আইল্যান্ড। এই আইল্যান্ডে যত কান্ট্রি বোটস আছে, ভেসেলস আছে, তারা ট্রাভেলারদের নিয়ে, ট্যুরিস্টদের নিয়ে এই উমানন্দের মন্দির দর্শন করানোর জন্য নিয়ে আসে। এবং বলা হয় মহাদেব নাকি এখানে ভয়ানন্দের নামে অবস্থান করতেন। কি অদ্ভুত, কি বৈচিত্র্যময় আমাদের এই ইতিহাস, তাই না? যত জানতে পারছি ততই আশ্চর্য হয়ে উঠছি। বেশ অনেকগুলোই সিঁড়ি আছে এখানে, সিঁড়ি অতিক্রম করে একদম উপরে যেতে হয়। আইল্যান্ডের একদম উপরে মেন মন্দিরটি, আমি ওখানেই যাচ্ছি। আর এই যে এখান থেকে সাধারণ প্রত্যেকটা জায়গা থেকে এই গেছে, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলে এসেছি অলমোস্ট। কয়েকটা সিঁড়ি, তবে যাদের হাঁটুতে সমস্যা আছে তাদের না আসাই বেটার। মন্দির প্রাঙ্গণে ঠিক এই মাঝামাঝি এসে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে যদিও বা উঠতে হয়। যাদের পায়ে সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে উপরে আসবেন। আর যদি ঈশ্বরের নাম করে উপরে চলে আসতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই একবার হলেও আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে আপনারা ডালা নিয়ে পুজো দিতে পারেন, সেই ব্যবস্থা এখানে আছে। এবার চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মূল
মন্দির প্রাঙ্গণে কিন্তু ভিডিওগ্রাফি করার অ্যালাওয়েন্স নেই, যে কারণে আমি মূল মন্দিরটাকে ক্যামেরা বন্ধ করতে পারিনি। তাই জন্য চারিপাশটা যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরায় বন্ধ করার চেষ্টা করেছি, ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। আমি এখন যেখান থেকে বেরিয়ে এলাম ওইখানে হচ্ছে অ্যাকচুয়ালি উমানন্দের মন্দির এবং গণেশ ঠাকুরের মন্দির আছে, প্লাস এই সাইডটায় মানে ওঠার সময় আপনার বাঁদিকে পড়বে সেখানে হচ্ছে মা উমার মন্দির আছে। আর সামনে একদম মানে এই গোল জায়গাটা এসে যখন আপনি মিট করবেন, এই যেখানে ফল প্রসাদ বিক্রি হচ্ছে পুজোর জন্য, ওখান থেকে সোজা নিচে নেমে গেলে হনুমান মন্দির পড়বে। খুব সুন্দর, অসাধারণ, মানে ভগবানের যে জায়গাতেই যাওয়া হয় ভালো তো লাগবেই, অসাধারণ। বন্ধুরা, আবারও আপনাদের বলবো যে আপনারা যদি গুয়াহাটি কিংবা মেঘালয়া আসছেন, আপনারা অবশ্যই অ্যাটলিস্ট 9 days to 10 days প্ল্যান করে আসুন, তাহলে তাড়াহুড়োটা কম থাকবে। কারণ শিলংয়ে এসে যে জিনিসটা আমরা ফেস করেছি, গুয়াহাটিতেও যেটা ফেস করেছি, সেটা হচ্ছে চূড়ান্ত লেভেলের জ্যাম। তাই জন্য এটা মাথায় রেখে আপনাদের জার্নিতে কিন্তু অনেক সময় লাগবে। যে কারণে এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে গুয়াহাটির রোপওয়ে প্রজেক্ট। এই রোপওয়েটা ব্রহ্মপুত্র নদীর উপর থেকে রোপওয়ে রাইডটা থাকে, জনপ্রতি 200 টাকা করে ওরা টিকিট নেয়, এবং এই রোপওয়ে রাইডটা কিন্তু একটা মাস্ট আপনি যখন গুয়াহাটি আসছেন। কিন্তু আমরা জ্যামে আটকে পড়েছিলাম, তাই এটা আর করা হয়ে উঠলো না। এই মুহূর্তে এখন রোপওয়ে সার্ভিসের কাছে আছি। আমি অ্যাকচুয়ালি রোপওয়েটা মানে নিজে কভার করতে পারছি না, কারণ এখানে রাস্তায় একটু জ্যামের মধ্যে আটকে গেছিলাম। আমাদের প্ল্যান ছিল বশিষ্ঠমুনি যাওয়ার, বাট বশিষ্ঠমুনির ডিস্টেন্সটা এতটা আর রাস্তায় এতটাই জ্যাম চলছে এখন যে ওখানে গেলে ফিরে আসার কোনো চান্স আজকে ছিল না। তো সুতরাং আমাদের তো 3:30 থেকে আজকে ক্রুজ রাইড আছে, সেই কারণে ফিরতে তো হতোই। যাই হোক, যে কারণে রাস্তায় 20 মিনিট মতন খেয়ে গেছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, প্রচণ্ড, মানে ভাবা যাবে না। এই রোপওয়েটা অ্যাকচুয়ালি এখান থেকে খুব সম্ভবত পিকক আইল্যান্ড অব্দি যায়, আবার ওখান থেকে ব্যাক করে আফটার দ্যাট। আর সেটার জন্য আপ অ্যান্ড ডাউন পার পার্সন 200 নেয়, আপ অ্যান্ড ডাউন 200। এটাই হচ্ছিল। তো আমি রাইডটা করছি না, জাস্ট ডিটেলসটা দিয়ে রাখলাম, আপনারা যখন আসবেন আপনারা চাইলে করতেই পারেন। এরপরে একবারে দেখা হবে ক্রুজে। আমি আপনাদের সকলকে ইনসিস্ট করব, যখন গুয়াহাটি আসছেন, গুয়াহাটি এলে কিন্তু এই রোপওয়ে সার্ভিসটা আপনাদের অবশ্যই করতে হবে। অবশ্যই এটা একটা দারুণ অপশন ফর দ্য সাইট সিনস। তো আপনারা যখন গুয়াহাটি আসবেন অবশ্যই এই রোপওয়ে সার্ভিসটা কিন্তু মিস করবেন না। দেখতে দেখতে চলে এলাম আবার সেই ঘাটে যেখান থেকে আমাদের ক্রুজটা ছাড়ার কথা, এবং আমাদের ক্রুজের টাইম ছিল বিকেল 4টে, তাই 3:30-র মধ্যে এই ঘাটে পৌঁছানোর কথা ছিল, এবং জ্যাম দেখে মনে হচ্ছিল আদৌ পৌঁছাতে পারবো কিনা, কিন্তু অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম। চলুন দেখা যাক ক্রুজ রাইডটা কেমন হলো। এখন চলে এসেছি আজকের মতন লাস্ট স্পটে। অ্যাকচুয়ালি এটা আবার যে ঘাট থেকে আমরা উমানন্দের জন্য লঞ্চ ধরেছিলাম সেই ঘাটেই চলে এসেছি। ওইটা শুধু ওই দিকের থেকে উমানন্দের বোটসগুলো ছাড়ে, আর এখান থেকে অ্যাকচুয়ালি যে ক্রুজ রাইডটা আছে সেটা এখান থেকে ছাড়ে। তো ক্রুজ রাইডের জন্য যে ইনফরমেশনটা আছে সেটা হলো পার হেড 700 টাকা করে নেয় ওরা, প্রি বুকিং, আগে থেকে অ্যাডভান্স বুকিং করে নিতে হয়। আমরাও করেছিলাম, কারণ গতকাল এসে টাইমটা ক্রস করে গেছিলো। আর এখানে রিপোর্টিং টাইম থাকে 3:30, আর ক্রুজটা ছাড়ে এই ইভিনিং টাইমে 4টে নাগাদ। তো এখন আমরা ওয়েট করছি, এখন অ্যারাউন্ড 3:45 বাজে। তো 4টে নাগাদ আসবে ক্রুজটা। সেখানে ক্রুজে কী কী মানে ফেসিলিটিস আছে বা কী কী অ্যামেনিটিস প্রোভাইড করা হচ্ছে সেগুলো আমি অন দ্য ওয়ে বলতে থাকবো, এবং সেগুলো ভিডিওতে দেখাতে থাকবো। ইভেন এখানেও চারিপাশে কিন্তু অনেক খাবার দাবারের দোকান আছে, পাপড়ি চাট, ফল, হ্যান সব। আমি ক্রুজে টিকিট বুকিং এর জন্য যে নাম্বারটি সেটা কিন্তু অন স্ক্রিন দিয়ে রেখেছি, এবং আমাদের এখানে যে খরচাটি লেগেছিল সেটা হচ্ছে জনপ্রতি 700 টাকা, এবং টিকিট কিন্তু আপনাদের অ্যাটলিস্ট একদিন আগেও হলে বুক করে নিতে হবে। সেটা আপনারা ওই নাম্বারে ফোন করে বুক করে নিতে পারেন। রুলস দিয়ে দিয়েছে 4টে নাগাদ ওরা এখান থেকে ছাড়বে ক্রুজটা। তো বাইরে থেকে তো দারুণ লাগছে, এবার চলো ভিতরে গিয়ে দেখা যাক কিরকম পরিবেশ। এই ধরনের ক্রুজ ফেসিলিটি কিন্তু আমাদের কলকাতাতেও অ্যাভেলেবেল আছে, আপনারা সবাই জানেন।
আমি এখনো গিয়ে উঠতে পারিনি, গেলে অবশ্যই দেখাবো ভিডিও, বাট লেটস হপ ইন। এখানে বলে রাখি, ওই নাম্বারে ফোন করলে একটা সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। এমনটা নয় যে পুরো অ্যামাউন্টটা আপনাদের প্রথমেই দিয়ে দিতে হবে। প্রথমে আপনারা একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে, ধরুন 500 টাকা কিংবা 1000 টাকা দিয়ে আপনারা বুকিংটা করে নিতে পারেন। তারপরে আপনারা যখন বোর্ড করছেন তখন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কোঅর্ডিনেটরকে দিলে উনি আপনাদের সিট অ্যারেঞ্জ করে দেবে। দারুণ গান চলছে এখানে, আর এভরিবডি ইজ গেটিং রেডি টু হ্যাভ ফান। এখন এখানে বেশ ভালো লাগছে পরিবেশটা, অলরেডি ইটস গেটিং গেটিং হাইপ। এখানে বসার এরকম অ্যারেঞ্জমেন্টস আছে, ইভেন নিচেও দেখলাম লাইক ওখানে মনে হয় ডাইনিং এর ব্যাপার আছে। ওভার দ্য টাইম আমি এক্সপ্লেন করতে থাকি। প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটি বলি, আজকেও না বলে থাকতে পারছি না। আচ্ছা বলুন তো, এই সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? যদি আপনারা কোনোভাবে এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারেন তাহলে কমেন্টসে কিন্তু অবশ্যই জান, তাহলে আমারও একটু সাহায্য হয়ে যাবে। আমি আগামী ভিডিওগুলোতে একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ আমি এই সানসেটগুলো যখন দেখি আমি তো হারিয়ে যাই। আর আপনারা? আমি আগে বহু ভিডিওতে বলেছি আমার এই নদী থেকে সানসেট দেখতে কত ভালো লাগে। এবারেও তেমনই একটা মুহূর্ত। এখন পাশে তোমরা দেখতে পাচ্ছ সানসেটটা, সানসেটের কিছু শর্টস আমি না দেখিয়ে পারলাম না। আই ডোন্ট ওয়ান্ট টু মিস দিস থিং অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার দিস থিং উইথ অল অফ ইউ। এত সুন্দর লাগে এই জিনিসটা। এখন ব্রহ্মপুত্রের উপরে আছি, এই রাইডটা পুরো নদীর উপরে করানো হয় এবং তার সাথে নানান ধরনের ফেসিলিটিস আছে যেগুলো আমি পরে ভিডিওতে বলতে থাকবো। চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে। এই যে গোল্ডেন আওয়ারের টাইমে photos and videos, this is the best time to grab all kinds of shots, you know. সবাই খুব এনজয় করছে এখানে, আমি নিজেও খুব এনজয় করছি। ওয়াও, ব্রহ্মপুত্র বইছে তার নিজের তালে, আর তার উপরে আছি আমরা আমাদের লঞ্চে, স্টার ক্রুজ। আর আমি হারিয়ে যাচ্ছি এই গোল্ডেন আওয়ারের সময়, এই সৌন্দর্যের মাঝে। এবার চলুন আপনাদের একটা দারুণ মানুষের সাথে আলাপ করিয়ে দিই, উত্তম ভাই। नसीब में ओ बात हो न हो शायद। স্টার ক্রুজে যে টুরিস্টরা আসবেন তাদের জন্য কিন্তু ওরা অনেক মনোরঞ্জনের জিনিসপত্র করে থাকে। তার মধ্যে অন্যতম হলো এইরকম কিছু অসাধারণ প্রোগ্রাম, গানের প্রোগ্রাম থাকে, নাচের প্রোগ্রাম থাকে, এবং আসামে আসছি বিহুর তালে একটু নাচবো না তা তো হয় না, তাই না? তো চলুন সেরকম কিছু দৃশ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। most of the time and share this happiness with all of you. Thanks to Uttam Bhai, who is really a fantastic singer. Thank you. And thanks to all the members of Star Cruise, and thanks to all of you. So the song is I'm Yours, and it says how all of us people are one, no matter where we are coming from, no matter where we are, all that matters is that we are one. So here goes the song.
Well, you done me in, but I felt it. Tried to beat you, but you're so hot that I melted. Fell right through the cracks. I'm trying to get back before the cool done run out. I'll be giving it my bestest, and nothing's gonna stop me but divine interventions. বিহুর তালে তালে আমাদের মনটাও নেচে উঠছিল। আর সারপ্রাইজটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আসলে গান বাজনা হলে আমি কি নিজেকে আটকে রাখতে পারি বলুন? পারি না। আমার মনে হয় আমরা কেউই আটকাতে পারি না যারা গান বাজনা ভালোবাসি। আর গান বাজনা কে ভালোবাসে না? আর প্রকৃতির মাঝে এইভাবে গান বাজনা করার সুযোগ কি হারানো উচিত বলুন তো? দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবং আমাদের স্ন্যাক্স টাইম হয়ে গেল। এবারে এখানে আমাদের স্ন্যাক্সে কি প্রোভাইড করা হয়েছিল, ভিতরের পরিবেশ কিরকম, সেই সব দৃশ্যগুলো দেখাই। সত্যি কথা বলতে ফুডিং এর বিষয়টা আমার তেমন একটা ভালো লাগেনি। ভিডিওর পরবর্তী অংশে আমি সেই নিয়ে কিছু অল্প কথা বলেছি। আমি বিশেষ কিছু ফুড এক্সপার্ট নই, তবে আমার ভার্ডিক্ট এটা। Here's my verdict about the entire thing. আমার কেমন লাগলো? বোট রাইডটা অসাধারণ। অল দি ইভেন্টস যারা আর্টিস্টদের নিয়ে আসছে, ওরা যারা পারফর্ম করছে, খুব ভালো। বোটের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, যেখানে আমরা খাচ্ছি সেখানের অ্যাম্বিয়েন্সও খুব ভালো। বাট একটা জিনিস আমার যেটা ল্যাক মনে হলো, আই থিঙ্ক উইচ কুড হ্যাভ বিন বেটার, সেটা হচ্ছে কি খাবার দাবারের জায়গাটা। যে টাকাটা ওরা নিচ্ছে পার পার্সন, সেই অনুযায়ী খাবার দাবারের জায়গাটা কিন্তু আরেকটু বেটার হতে পারতো বলে মনে হয়। এই বলে আমাদের এই শিলং অ্যান্ড গুয়াহাটি সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি তোমাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী, অ্যান্ড ইউ আর ওয়াচিং অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। আবার দেখা হয়ে যাবে একটা নতুন জায়গায়, নতুন গল্প নিয়ে, নতুন ডায়েরি লেখা নিয়ে। ততদিন অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় থাকবো। এবারের এই জার্নিতে অনেক এক্সপিরিয়েন্স সাথে নিয়ে যাচ্ছি, অনেক নতুন বন্ধুত্ব সাথে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর স্মৃতি সাথে নিয়ে যাচ্ছি। আরও নতুন এরকম গল্প শুনতে, নতুন নতুন ডায়েরি লেখা নিয়ে গল্প শুনতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that you get notified whenever I upload a video. আমার প্রাইমারি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি লিঙ্ক উপরে দিয়ে থাকবো। কারণ ওখানে কিন্তু আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনছেন, আমার ওখানে ফুল ট্র্যাকসগুলো অ্যাভেলেবেল থাকে। দেখা হবে আর একটা নতুন ডেস্টিনেশন। টিল দেন, দিস ইজ yours friendly neighborhood অঙ্কিত অধিকারী সাইনিং অফ। প্রতিবারের মতন এবারেও বিদায় নেওয়ার পালা। দেখা হয়ে যাবে একটা নতুন গল্প নিয়ে, একটা নতুন ডায়েরি লেখা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।